আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে আমরা ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন অর্থাৎ জলবায়ু পরিবর্তনের মাত্রা ও অথবা গতি কমানোর জন্য নেওয়া পদক্ষেপগুলো ধারণাগতভাবে বুঝে নেব এবং কেন এটি এখন বৈশ্বিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগত বৈজ্ঞানিক আলোচনার একটি কেন্দ্রবিন্দু সেটি পরিষ্কার করব। আমরা শুরুতে একটি বাস্তব প্রশ্ন দিয়ে ভাববো, জলবায়ু পরিবর্তন কি পুরোপুরি এড়ানো যাবে? এখানে বার্তাটি স্পষ্ট, পুরোপুরি এড়ানো না গেলেও কমানো সম্ভব, আর সেই কমানো কিভাবে হবে এটাই আজকের পাঠের মূল লক্ষ্য। এরপর আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপট বোঝার চেষ্টা করব, বিশেষ করে কানকুন COP16 ইন 2010 এবং প্যারিস COP21 ইন 2015 এর লক্ষ্যগুলো কেন মিটিগেশনের দিক নির্দেশনা ঠিক করে দেয় এবং কিভাবে 2°C নিচে বা 1.5°C নিচে সীমার দিকে এগোনোর প্রতিশ্রুতি দেশগুলোকে কার্যক্রম নিতে উৎসাহিত করে। এই আলোচনার সাথে সম্পর্কিতভাবে আমরা নামাজ বা ন্যাশনাল অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশনের ধারণা বুঝব। প্রত্যেক দেশের নিজস্ব সক্ষমতা ও বাস্তবতা অনুযায়ী কী ধরনের মিটিগেশন পদক্ষেপ পরিকল্পনা করা হয়। একই সাথে আমরা দেখব কেন কনভেনশনাল এনার্জির দাম বেড়ে চলা এবং বন উজাড় ডিফরেস্টেশনের ভূমিকা এখন আর অস্বীকার করার সুযোগ নেই। এই দুটি বিষয়ে মিটিগেশন কৌশলকে আরও জরুরি করে তুলেছে। এরপর আমরা মিটিগেশনের সংজ্ঞাকে একেবারে সরাসরি ধরব। মিটিগেশন মানে প্রধানত মানুষের সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং কার্বন বা কার্বন সমমান নিঃসরণ হ্রাস করা। এই সংজ্ঞা মাথায় রেখে আজকের ক্লাসে আমরা উদ্দেশ্য কৌশল এই দুই দিক থেকেই বিষয়টি সাজাবো, যেন আপনারা পরীক্ষার উত্তর যেমন লিখতে পারেন তেমনি বাস্তব নীতিগত আলোচনা বা গবেষণায় ব্যবহার করতে পারেন। আরো গুরুত্বপূর্ণ হলো আজকের লেকচার আপনাদেরকে কিছু মূল টার্ম যেমন অ্যাডাপ্টেশন বনাম মিটিগেশন, কার্বন সিকোয়েস্ট্রেশন, কার্বন সাবস্টিটিউশন, কার্বন কনজারভেশন এবং রেড প্লাস একটি পরিষ্কার কাঠামোর মধ্যে বসিয়ে দিবে, যাতে পরের ক্লাস রিডিং সহজ হয়। আমরা প্রতিটি কৌশলকে কিভাবে কাজ করে এবং কেন কাজ করে এই দুই প্রশ্ন ধরে ব্যাখ্যা করব, যাতে ধারণাগুলো মুখস্থ নয় বরং যুক্তিভিত্তিক ভাবে বুঝতে পারেন। সবশেষে ক্লাস শেষে আপনারা নিজে নিজে অনুসরণ করতে পারেন। সেজন্য স্টুডেন্টস টু ডু অংশের প্রশ্নগুলোকে আমরা আজকের আলোচনার সাথে সরাসরি যুক্ত করে নেব। আজকে আমাদের এজেন্ডা হচ্ছে কনসেপ্টস, পারপাস অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন। এই স্লাইডটি ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন প্রসঙ্গে একটি খুব সরাসরি বার্তা তুলে ধরেছে। স্লাইডের উপরে লাল রঙে লেখা আছে ক্যান উই অ্যাভয়েড ক্লাইমেট চেঞ্জ, এবং তার ঠিক নিচে নো দেখানো হয়েছে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনকে পুরোপুরি এড়ানো সম্ভব নয়। এটাই স্লাইডের মূল বক্তব্য। এরপর নিচের অংশে কালো রঙে লেখা আছে ক্যান উই রিডিউস ক্লাইমেট চেঞ্জ, এবং তার নিচে ইয়েস দেওয়া আছে, যা বোঝায় যে জলবায়ু পরিবর্তনের তীব্রতা বা গতি কমানো সম্ভব। পুরো স্লাইডটি সাদা ব্যাকগ্রাউন্ডে খুব মিনিমাল ডিজাইনে রাখা হয়েছে, যাতে বার্তাটি চোখে পড়ে এবং দ্রুত বোঝা যায়। এখানে অ্যাভয়েড বনাম রিডিউস এই দুটি ধারণাকে পাশাপাশি রেখে মিটিগেশনের মূল লক্ষ্যকে স্পষ্ট করা হয়েছে। এখানে দি ইন্টারন্যাশনাল কনটেক্সট এবং এটি জলবায়ু পরিবর্তনের প্রশমন বিষয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরেছে। স্লাইডে প্রথমে বলা হয়েছে যে কানকুন COP16 ইন 2010 বৈশ্বিক উষ্ণায়নকে 2°C নিচে ধরে রাখার লক্ষ্য নিশ্চিত করেছে। এরপর উল্লেখ করা হয়েছে যে প্যারিস COP21 ইন 2015 বৈশ্বিক উষ্ণায়নকে 2°C অনেক নিচে রাখার লক্ষ্য নিশ্চিত করেছে এবং প্রাক শিল্প যুগের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি 1.5°C সীমিত রাখার কথাও বলা বলা হয়েছে। স্লাইডে আরো বলা আছে যে প্রতিটি দেশকে ন্যাশনাল অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন নামাজ তৈরি করতে হবে, যা দেশভিত্তিক প্রশমন উদ্যোগের দিকে নির্দেশ করে। পাশাপাশি প্রচলিত জ্বালানির দাম যে উচ্চ এবং ভবিষ্যতে আরো বাড়তে থাকবে ওই কথাও বুলেট পয়েন্টে দেওয়া হয়েছে। শেষ দিকে বন উজাড়ের ভূমিকা এখন আন্তর্জাতিকভাবে বোঝাও স্বীকৃত, এমন বক্তব্য অন্তর্ভুক্ত আছে। এই স্লাইডটির শিরোনাম ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন। এতে জলবায়ু পরিবর্তন প্রশমন বলতে কি বোঝায় তার সংজ্ঞা ও মূল ধারণার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম বুলেট পয়েন্টে বলা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন হলো এমন পদক্ষেপ যা জলবায়ু পরিবর্তনের মাত্রা বা ম্যাগনিটিউড এবং ঘটনার গতি বা রেট সীমিত করতে নেওয়া হয়। দ্বিতীয় বুলেট পয়েন্টে উল্লেখ করা হয়েছে যে মিটিগেশন সাধারণত মানুষের কার্যকলাপজনিত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর সঙ্গে সম্পর্কিত। এখানে অ্যানথ্রোপোজেনিক ইমিশন শব্দটি ব্যবহার করে মানুষের তৈরি বা মানুষের কারণে হওয়া নিঃসরণকে স্পষ্ট করা হয়েছে। তৃতীয় বুলেট পয়েন্টে আলাদাভাবে বলা হয়েছে কার্বন সমমান নিঃসরণ কমানোর কথা,
যা মিটিগেশনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। স্লাইডটি সাদা ব্যাকগ্রাউন্ডে নীল রঙের বুলেট চিহ্ন ব্যবহার করে খুব পরিষ্কারভাবে সাজানো, যাতে মূল পয়েন্টগুলো সহজে চোখে পড়ে। এখানে প্রাইমারি পারপাসেস অফ ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন এবং এতে জলবায়ু পরিবর্তনের প্রশমনের প্রধান উদ্দেশ্যগুলো তালিকা আকারে দেওয়া হয়েছে। প্রথমে উল্লেখ করা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন কমানো, রিডিউস গ্লোবাল ওয়ার্মিং, যা মিটিগেশনের কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে দেখানো হয়েছে। এরপর ইকোসিস্টেম ও জীববৈচিত্র্য রক্ষা, জনস্বাস্থ্য উন্নয়ন এবং খাদ্য ও পানির নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আলাদা পয়েন্টে তুলে ধরা হয়েছে। স্লাইডে আরও বলা হয়েছে চরম আবহাওয়াজনিত ঘটনা প্রতিরোধ করা বা প্রিভেন্ট এক্সট্রিম ওয়েদার ইভেন্টস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি বা ইকোনমিক স্টেবিলিটি এবং গ্রোথ বজায় রাখাও মিটিগেশনের উদ্দেশ্যের মধ্যে পড়ে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বা দুর্বল জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কথা অন্তর্ভুক্ত আছে। সবশেষে অ্যাভয়েড ইররিভার্সিবল ড্যামেজ পয়েন্টটি দিয়ে বোঝানো হয়েছে যে ক্ষতি একবার হয়ে গেলে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়, সেই ধরনের অপূরণীয় ক্ষতি এড়ানো মিটিগেশনের একটি বড় উদ্দেশ্য। পুরো স্লাইডটি সরলভাবে এক লাইনে এক উদ্দেশ্য রেখে সাজানো, ফলে শিক্ষার্থীরা লক্ষ্যগুলো দ্রুত পড়তে এবং মনে রাখতে পারবে। এখানে একটি কাঠামোগত ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে প্রশমন করা যায়। স্লাইডের উপরে শিরোনাম হিসেবে লেখা আছে হাউ টু মিটিগেট দ্য গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, যা পুরো আলোচনার দিক নির্দেশনা দেয়। মাঝখানে একটি বড় নীল বক্সে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন লেখা আছে এবং সেখান থেকে নিচের দিকে একটি লাইন নেমে উম, তিনটি আলাদা শাখায় বিভক্ত হয়েছে। এই তিনটি শাখায় তিনটি নীল বক্সে যথাক্রমে লেখা আছে কার্বন সিকুয়েস্ট্রেশন, কার্বন সাবস্টিটিউশন এবং কার্বন কনজারভেশন। অর্থাৎ স্লাইডটি মিটিগেশনকে তিনটি প্রধান কৌশলে ভাগ করে উপস্থাপন করেছে। ভিজুয়ালি এটি একটি ট্রি হায়ারার্কি চার্টের মতো, যেখানে কেন্দ্রীয় ধারণা থেকে মূল কৌশলগুলো বের হয়েছে। কার্বন সিকুয়েস্ট্রেশন হচ্ছে কার্বন সংবন্ধন, আর কার্বন সাবস্টিটিউশন হচ্ছে কার্বনের বিকল্প খুঁজে বের করা, এবং কার্বন কনজারভেশন হচ্ছে কার্বনকে কনজার্ভ করে রাখা। এই তিনটি পদ্ধতি হচ্ছে কার্বন মিটিগেশনের মূল পদ্ধতি। এখানে কার্বন সিকুয়েস্ট্রেশনের একটা ছবি দেখানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যান্টের যে লিভ আছে, এই লিভগুলো আহ, আলোর মাধ্যমে অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং তার শরীরে যে পানি প্রবাহিত হয় সে পানি দিয়ে কার্বোহাইড্রেট তৈরি করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। এর মাধ্যমেই আসলে কার্বন সংবন্ধনটা হয়, বা এটাকে আমরা ফটোসিনথেসিস বলি। এটাকে এটা হচ্ছে কার্বন সিকুয়েস্ট্রেশনের মূল ভিত্তি। এখানে অ্যাফরেস্টেশন রিফরেস্টেশনের মাধ্যমে বিশেষ করে দেখা যাচ্ছে ট্রি বডিতে কার্বনকে সংরক্ষণ করে রাখা হয়েছে। উম, এভাবে আমরা কার্বন মিটিগেশনের একটা বড় মাধ্যম হিসাবে আমরা দেখাতে পারি। এখানে কার্বন কনজারভেশন বলতে এখানে দেখানো হয়েছে একটা ইমপ্রুভ কুকিং স্টোভে আমাদের লাকড়ির পরিমাণ কম লাগে, এবং এতে করে ফরেস্টের যে ডিফরেস্টেশন হওয়ার যে প্রক্রিয়া, এটি একটু শ্লথ হয়, একটু ধীর গতির হয়। ফলে ফরেস্টের মধ্যে বায়োমাস থেকে যায় স্ট্যান্ডিং অবস্থায়, এবং এতে একটি কনজারভেশন প্রক্রিয়া হয়, ট্রি কনজারভেশন হয় বা বায়োমাস কনজারভেশন হয়। বায়োমাস বা ট্রি কনজারভেশন হলেই সেখানে কার্বনের কনজারভেশন হয়। এখানে এনার্জি সেভিং লাইটসের বিষয় দেখতে পাচ্ছেন। এনার্জি সেভিং লাইট যখন আমরা ইউজ করি তখন এখানে বিদ্যুতের পরিমাণ কম লাগে। বিদ্যুতের পরিমাণ কম রাখা মানে হচ্ছে সেখানে ফসিল ফুয়েল কম ব্যবহার করা। ফসিল ফুয়েল যত আপনি কম ব্যবহার করতে পারবেন, ফসিল ফুয়েলের মধ্যে কার্বনগুলো থেকে যাবে। এটা একটা কার্বন কনজারভেশনের একটা বড় উদাহরণ। এখানে রেড প্লাসের কথা বলা হয়েছে। এখানে দুইটি ছবিতে ন্যাচারাল ফরেস্টের ছবি দেওয়া হয়েছে। দুইটি ন্যাচারাল ফরেস্টের ছবি মিন করছে যে এটা রেড প্লাস কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারে, এবং হলে এখানে কার্বনের কনজারভেশন হয়। রেড প্লাস হচ্ছে রিডিউসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন। এই স্লাইডটি রেড প্লাস এবং এতে জলবায়ু পরিবর্তন প্রশমনে বন ও বন ভিত্তিক কার্বন সংরক্ষণের একটি আন্তর্জাতিক উদ্যোগ সম্পর্কে মূল পয়েন্টগুলো দেওয়া হয়েছে। প্রথম বুলেটে রেড প্লাসের পূর্ণার্থের মতো করে ব্যাখ্যা করা হয়েছে বন উজাড় ও বন অবক্ষয় থেকে নিঃসরণ কমানো, একই সাথে সংরক্ষণ ও বৃদ্ধি করা এবং টেকসইভাবে বন ব্যবস্থাপনা করার কথা। পরের বুলেটে বলা হয়েছে যে বন উজাড় কমানো এবং বন কার্বন সংরক্ষণের উদ্দেশ্যে রেড প্লাস 2005 সালে COP11 এ কোস্টারিকা এবং পাপুয়া নিউগিনি প্রস্তাব করেছিল। এরপর উল্লেখ আছে যে COP13 বালি, ইন্দোনেশিয়া রেড প্লাস নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রশমনের গ্রহণ বা অ্যাডপশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ বুলেটে বলা হয়েছে COP16 বা কানকুন ইন মেক্সিকো, এতেও রেড প্লাসের বাস্তব প্রয়োগ বা প্রভাব নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। বুলেট স্লাইডটি
বুলেট পয়েন্টে সাজানো এবং রেড প্লাসের ধারণা ও আন্তর্জাতিক আলোচনার টাইমলাইন শিক্ষার্থীরা এক নজরে বুঝতে পারবে। তো রেড প্লাস এর অ্যাম্প্লিফিকেশনটা কি? এটা হচ্ছে রিডিউসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন, কনজার্ভিং অ্যান্ড এনহ্যান্সিং ফরেস্ট কার্বন স্টকস অ্যান্ড সাস্টেনেবলি ম্যানেজিং ফরেস্ট। এই রেড প্লাস সম্পর্কে, রেড প্লাসের সংক্ষিপ্ত ইতিহাসটা এখানে তুলে ধরা হয়েছে ইতিমধ্যেই। এখানে কাতারে COP18-এ একটা সিদ্ধান্ত হয়েছিল যে আহ, আমরা রেজাল্ট বেসড ফিন্যান্স তৈরি করার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছিল COP18-এ। এটা কাতারে হয় 2013-তে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেড প্লাস বাস্তবায়নের জন্য, সেটা এখনো ডেভেলপ হয়নি। আমরা কিভাবে সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট করব, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্টটা একটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এটা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এই জন্য রেড প্লাস এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। মেথোডোলজিক্যাল ইস্যুস রিলেটেড টু নন কার্বন বেনিফিটস, মেথোডোলজিক্যাল ইস্যুসগুলো এখনো পর্যন্ত ফাইনালাইজড হয়নি, এই জন্য রেড প্লাস এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। এখানে কার্বন সাবস্টিটিউশনের একটা উদাহরণ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডমিল, উইন্ডমিলের ছবি এবং ফটোভোল্টাইক সেলের ছবি। এগুলো যদি আমরা বেশি বেশি ইউজ করতে পারি, তাহলে এটি ফসিল ফুয়েলকে সাবস্টিটিউট করবে এবং আমরা এখান থেকে বিদ্যুৎ পাবো। এই বিদ্যুতের ফলে বিদ্যুতের সাথে কার্বনের কোনো সম্পর্ক থাকবে না, ফলে ব্যাপকভাবে কার্বনের সাবস্টিটিউশন করা সম্ভব হবে। এটা একটা চমৎকার উদাহরণ কার্বন সাবস্টিটিউশনের। এখানে কি স্ট্র্যাটেজিস ফর গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন এবং এতে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন প্রশমনের প্রধান কৌশলগুলো বুলেট পয়েন্টে তালিকাভুক্ত করা হয়েছে। প্রথম কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে নবায়নযোগ্য জ্বালানি উৎসের রূপান্তর, ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি সোর্সেস, যা জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর ইঙ্গিত দেয়। এরপর এনার্জি এফিসিয়েন্সি ও কনজারভেশন বা এনার্জি এফিসিয়েন্সি এন্ড কনজারভেশন আলাদা করে দেওয়া আছে, অর্থাৎ কম শক্তি খরচে একই কাজ করা এবং অপচয় কমানোর গুরুত্ব দেখানো হয়েছে। স্লাইডে আরেকটি বড় ক্ষেত্র হিসেবে পরিবহন খাতের ডিকার্বনাইজেশন উল্লেখ আছে, যা যানবাহন ও যাতায়াত ব্যবস্থায় কার্বন নির্গমন কমানোর দিক নির্দেশ করে। পাশাপাশি প্রযুক্তি নির্ভর সমাধান হিসেবে কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষি ও ভূমি ব্যবহারের কারণে সৃষ্ট নিঃসরণ কমানোর জন্য রিডিউসিং এমিশনস ফ্রম এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড ইউজ নামের একটি কৌশলও তালিকায় রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য এনহ্যান্সিং এনার্জি স্টোরেজ অ্যান্ড গ্রিড ম্যানেজমেন্ট, অর্থাৎ স্টোরেজ উন্নয়ন ও গ্রিড ব্যবস্থাপনা শক্তিশালী করার কথা বলা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার দিক থেকে রিডিউসিং ওয়েস্ট এবং প্রমোটিং সার্কুলার ইকোনমি উল্লেখ করে বর্জ্য কমানো এবং সার্কুলার ইকোনমির ধারণাকে উৎসাহিত করার কথা তুলে ধরা হয়েছে। নীতিগত দিক থেকে পলিসি অ্যান্ড রেগুলেটরি মেজার্স যোগ করা হয়েছে, যা আইন কানুন ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার ভূমিকা বোঝায়। ব্যক্তি ও সমাজের পর্যায়ে পরিবর্তনকে গুরুত্ব দিয়ে বিহেভিয়ারাল অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জের কথাও আছে, অর্থাৎ আচরণ ও জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে নির্গমন কমানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। ভবিষ্যৎ ভিত্তিক সমাধানের অংশ হিসেবে ইনোভেটিভ টেকনোলজিস অ্যান্ড রিসার্চকে কৌশল হিসেবে দেখানো হয়েছে, যা নতুন প্রযুক্তি ও গবেষণার প্রয়োজনীয়তা বোঝায়। সবশেষে ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড ক্লাইমেট ফিন্যান্স যুক্ত করে বোঝানো হয়েছে যে দেশগুলোর পারস্পরিক সহযোগিতা এবং জলবায়ু অর্থায়ন ও মিটিগেশনের গুরুত্বপূর্ণ কৌশল। পুরো স্লাইডটি একটি সংক্ষিপ্ত কিন্তু বিস্তৃত তালিকা হিসেবে সাজানো, যাতে শিক্ষার্থীরা মিটিগেশন নিয়ে আলোচনা করলে একাধিক খাত ও স্তরে কি কি পদক্ষেপ থাকে তা এক জায়গায় দেখতে পারে। এবার ছাত্রদের জন্য কিছু কাজ এখানে থাকলো, আপনারা বের করুন কিভাবে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। ডিফারেন্সিয়েট বিটুইন ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, ডিফারেন্সিয়েট বিটুইন কার্বন সাবস্টিটিউশন অ্যান্ড কার্বন সিকুয়েস্ট্রেশন, what is REDD plus, what is renewable energy, what is its implications to what is its implications to climate change mitigation। এই জিনিসগুলো আপনারা হোমওয়ার্ক থাকলো, আপনারা এগুলো বের করে আলোচনা করবেন এবং এটার আনসারগুলো বের করবেন। আজকের আলোচনার সার কথা হলো, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মিটিগেশন হলো সেই পথ যেখানে আমরা জলবায়ুর উপর মানুষের চাপ কমাই, বিশেষ করে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর মাধ্যমে, যাতে উষ্ণায়নের প্রবণতা সীমিত রাখা যায়। এই মিটিগেশনের প্রাথমিক উদ্দেশ্যগুলোকে আমরা একটি সমন্বিত ছবিতে দেখেছি। গ্লোবাল ওয়ার্মিং কমানো থেকে শুরু করে ইকোসিস্টেম ও জীববৈচিত্র্য রক্ষা, জনস্বাস্থ্য উন্নয়ন, খাদ্য ও পানির নিরাপত্তা, চরম আবহাওয়ার ঝুঁকি কমানো, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি, ঝুঁকিপূর্ণ কমিউনিটি সুরক্ষা, টেকসই উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অপরিবর্তনীয় ক্ষতি এড়ানো, সবকিছুই পরস্পর সম্পর্কযুক্ত লক্ষ্য। কৌশলের দিক থেকে আমরা বুঝেছি যে মিটিগেশন
একটি মাত্র পদক্ষেপ নয়, বরং এটি বহুস্তরীয় কার্বন সিকুয়েস্ট্রেশন, যেমন ফটোসিনথেসিস ও বন সৃষ্টি, পুনর্বনায়ন, কার্বন কনজারভেশন এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, যেমন উন্নত চুলা, এনার্জি সেভিং লাইট, এগুলো একসাথে কাজ করে নিঃসরণ কমাতে সাহায্য করে। বন উজাড় ও বন অবক্ষয় কমাতে রেড প্লাসের ধারণা এবং কপ প্রক্রিয়ার বিকাশের কথাও আমরা দেখেছি, যেখানে বন কার্বন স্টক সংরক্ষণ ও বৃদ্ধি এবং টেকসই বন ব্যবস্থাপনা মিটিগেশনের একটি বড় অংশ হয়ে উঠেছে। একই সাথে কার্বন সাবস্টিটিউশন ধারণাটি আমাদের মনে করিয়ে দেয় যে শুধু কার্বন ধরে রাখা নয়, কার্বন নির্ভর উৎসের বদলে কম কার্বন বা শূন্য কার্বন বিকল্পে রূপান্তরও সমান গুরুত্বপূর্ণ। তাই কৌশল তালিকায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, এনার্জি ইফিসিয়েন্সি কনজারভেশন, পরিবহন খাতের ডিকার্বনাইজেশন, সিসিইউএস, কৃষি ও ভূমি ব্যবহারজনিত নিঃসরণ কমানো, এনার্জি স্টোরেজ ও গ্রিড ম্যানেজমেন্টের উন্নয়ন, বর্জ্য কমানো, সার্কুলার ইকোনমি, নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, আচরণগত পরিবর্তন, গবেষণা উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা ও ক্লাইমেট ফাইন্যান্স সবগুলোকে আমরা এক কম্বাইন্ড টুলকিট হিসেবে ধরেছি। এই কাঠামো মাথায় থাকলে আপনারা বুঝতে পারবেন কেন পদক্ষেপটি প্রযুক্তি নির্ভর, কোনটি নীতি নির্ভর, আর কোনটি সমাজ ও আচরণ নির্ভর, এবং বাস্তব প্রয়োগে কেন এগুলোকে একসাথে নিতে হয়। এখন ক্লাসের পরবর্তী ধাপ হলো নিজের বোঝাপড়া যাচাই করা। মিটিগেশন বনাম অ্যাডাপ্টেশন দুটির পার্থক্য কি, কার্বন সাবস্টিটিউশন বনাম সিকুয়েস্ট্রেশন কোনটি কিভাবে কাজ করে, রেড প্লাস কি এবং নবায়নযোগ্য জ্বালানি কিভাবে মিটিগেশনে অবদান রাখে। এই প্রশ্নগুলো আপনারা লিখিতভাবে অনুশীলন করবেন। পাশাপাশি ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার অংশের কি টার্মগুলোকে আলাদা করে সংজ্ঞা ও উদাহরণ সহ সাজালে আপনারা পরীক্ষায় সংক্ষিপ্ত কিন্তু শক্ত উত্তর দিতে পারবেন। মোট কথা, আজকের লেকচার আপনাদেরকে মিটিগেশনের উদ্দেশ্য, কৌশল, আন্তর্জাতিক প্রেক্ষাপট, এই তিনটি স্তরের মধ্যে একটি পরিষ্কার সংযোগ তৈরি করে দিয়েছে, যাতে পরবর্তী ক্লাসে যে কোনো কেস, নীতি, প্রযুক্তি আলোচনা বিশ্লেষণ করতে আপনারা প্রস্তুত থাকেন। আজকে এতটুক পর্যন্তই। আমি আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি আপনারা আমার ভিডিওটি উপভোগ করে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার করুন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করুন। এই বলে আমার ভিডিওটির এখানে সমাপ্তি ঘোষণা করছি।